অগ্রগতি অঞ্জনাস কিচেন অ্যান্ড ব্লগ। নমস্কার, অগ্রগতি অঞ্জনার কিচেন অ্যান্ড ব্লগে সকলকে জানাই স্বাগত। আজকে আপনাদের সামনে একটি স্ন্যাক্স আইটেমের রেসিপি নিয়ে আমি চলে আসলাম। তৈরি করেছিলাম চিকেন প্যাটিস রেসিপি। আজকের এই চিকেন প্যাটিস রেসিপিটি পুরো দোকানের মতন করে আমি তৈরি করেছিলাম। এই চিকেন প্যাটিসটিকে দেখতে যতটা সুন্দর হয়েছিল, খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয়েছিল। তাহলে চলুন কথা না বাড়িয়ে এবার রান্নার রেসিপিতে চলে যাওয়া যাক। চিকেন প্যাটিস রেসিপিটি তৈরি করতে প্রথমেই যেটা দরকার ছিল চিকেন। আমি এখানে 4 পিস সলিড চিকেনের পিস নিয়েছিলাম, আর চিকেন পিসটিকে এরকম ছোট ছোট করে কিমা টাইপের কেটে নিয়েছিলাম। এবার ওই চিকেনের টুকরোর মধ্যে আমি হাফ টেবিল স্পুনের থেকেও কম লবণ ছড়িয়ে দিলাম, আর একটি লেবুর অর্ধেকের 1 টুকরো অংশ কেটে নিয়ে আমি এই চিকেন পিসেসের মধ্যে ভালো করে রস চিপে ম্যারিনেশন করে রেখেছিলাম। এবার এই ম্যারিনেশনের জন্য আরও কিছু মশলা নিয়েছিলাম, সামান্য আদা, বেশ কিছুটা রসুন আর ছোট্ট একটা পেঁয়াজ ও কাঁচা লঙ্কা। এগুলো একসঙ্গে বেটে আগে থেকে লবণ ও লেবুর রস মাখিয়ে রাখা চিকেনের মধ্যে এই মশলাটিকে দিয়ে ভালো করে হাতের সাহায্যে মেখে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম 1 থেকে 2 ঘন্টা সময়ের মতন। চিকেন প্যাটিসে স্টাফিংয়ের মধ্যে দেওয়ার জন্য আমি এখানে একটি ক্যাপসিকাম, একটি টমেটো আর একটি বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম। তার সাথে বেশ কিছু কাঁচা লঙ্কা আর বেশ কয়েকটা রসুনও কুচিয়ে নিয়েছিলাম। এবার গ্যাসের ওভেনে আমি একটি কড়াই বসিয়ে নিয়েছিলাম, তাতে সামান্য পরিমাণে সর্ষের তেল গরম করতে দিয়েছিলাম। সবার প্রথমে পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে দিয়েছিলাম, তারপর হালকা নেড়ে চেড়ে নেবার পর এর ভেতরে আমি এক এক করে ক্যাপসিকাম কুচি ও টমেটো কুচিটাকেও ঢেলে দিয়েছিলাম। সমস্ত সবজি কড়াইয়ের তেলের মধ্যে ছেড়ে দেওয়ার পর আমি খুন্তি দিয়ে হালকা নেড়ে চেড়ে কিন্তু হালকা ভেজে নিয়েছিলাম। এরপর কাঁচা লঙ্কা আর রসুন কুচিটিকেও ওর মধ্যে ঢেলে দিয়েছিলাম। এরপর ম্যারিনেট করে রাখা সেই চিকেন কুচি বা চিকেন কিমাটিকে আমি কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম। এবার সব কিছু একসঙ্গে খুন্তির সাহায্যে বেশ নেড়ে ছেড়ে ভেজে নিয়েছিলাম। তারপর এর মধ্যে হাফ টেবিল স্পুন লবণ ছড়িয়ে দিয়েছিলাম। সামান্য পরিমাণে একটু চিকেন মশলাও এর ভেতরে ছড়িয়ে দিয়েছিলাম। এবার চিকেন কষানোর মধ্যে আমি 1 ঢাকনি ডার্ক সোয়া সস ঢেলে দিয়েছিলাম। সব কিছু দেওয়া হয়ে গেলে আমি খুন্তি দিয়ে কিন্তু সমস্ত কিছু মশলার সঙ্গে মিশিয়ে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছিলাম। এবার চিকেন কষাটির মধ্যে আমি ভালো করে কষিয়ে নেবার পর একটি ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম এর মধ্যে। এই ঢাকা চাপার ফলে এর থেকে কিন্তু অনেকটাই জল বের হয়ে এসেছিল, আর কিছুটা মশলা বাটা ধোয়ার জল ছিল। এবার সেই মশলা বাটা ধোয়ার জলটিকে আমি এই চিকেন কষার মধ্যে এবার ঢেলে দিয়েছিলাম। দেখতেই পেলেন একেবারে সামান্য পরিমাণে এই মশলা বাটা ধোয়া জলটিকে আমি চিকেন কষার মধ্যে ঢেলে দিয়েছিলাম। এরপর এর মধ্যে সামান্য পরিমাণে গুঁড়ো গরম মশলা ছড়িয়ে দিয়েছিলাম। গুঁড়ো গরম মশলাটিকে ছড়িয়ে দেবার পর আমি খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। এরপর এর মধ্যে আবারও আমি একটি ঢাকা চাপা দিয়ে
সেদ্ধ হবার জন্য ওয়েট করছিলাম। ঢাকা চাপা দিয়ে খানিকক্ষণ বসিয়ে রাখবার পর এবার আমি ঢাকা চাপাটিকে খুলে নিয়েছিলাম। বেশ খানিকটা জল কিন্তু শুষে গ্রেভিটা একদমই গাঢ় হয়ে এসেছিল। আর বেশ কয়েক মিনিট এটাকে ফুটিয়ে নিলেই একটা ঝরঝরে সুন্দর স্টাফিং তৈরি হয়ে যাবে। দেখুন চিকেন কষাটিকে কষতে কষতে এর ভেতরকার জল কিন্তু সমস্ত শুকিয়ে এসেছিল। এবার আমি গ্যাসের নবটিকে অফ করে দিয়েছিলাম এবং গ্যাসের ওভেনের থেকে এই চিকেন কষাটিকে নামিয়ে নিয়েছিলাম। দেখুন চিকেন প্যাটিসের স্টাফিংটা কিন্তু আমার তৈরি করে নেওয়া হয়ে গেল। এবার চিকেন প্যাটিসের ওপরের কোটিংটা তৈরি করে নেওয়ার পালা। এর জন্য আমি 2 কাপ ময়দা নিয়েছিলাম, তার মধ্যে সামান্য পরিমাণে একটু লবণ ছড়িয়ে নিয়েছিলাম আর লবণ ছড়িয়ে ভালো করে হাতের সঙ্গে মিশিয়ে নিয়েছিলাম। এবার চিকেন প্যাটিসটা যাতে খাস্তা হয় সেজন্য আমি এর মধ্যে বেশ খানিকটা সাদা তেল বা রিফাইন তেল ছড়িয়ে ভালো করে হাতের সাহায্যে ময়ম দিয়ে নিয়েছিলাম। দেখুন ভালো করে ময়ম দিয়ে এরকম মুঠ টাইপের যখন হবে তখন বুঝতে হবে যে খুব সুন্দরভাবে ময়মটা সেট হয়ে গেছে। এবার এর মধ্যে অল্প অল্প পরিমাণে জল দিয়ে আমি কিন্তু এই ময়ম দেওয়া ময়দাটিকে হাতের সাহায্যে মেখে নিয়েছিলাম। এবার বেশ সময় ধরে কিন্তু এই ময়দাটিকে ভালো করে ঠেসে ঠেসে মেখে নিতে হবে। সফট একটি ডো তৈরি করে নিতে হবে। দেখুন আমার এই ময়দা মাখাটা কিন্তু একদমই তৈরি হয়ে গেছে। একদম পারফেক্ট ময়দা মাখাটি তৈরি হয়ে গেছে। এবার আমি এই ময়দা মাখাটিকে আর একটু সফট যাতে হয় তার জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম আধ ঘন্টা সময়ের মতন। এবার একটা কথা বলে নিই, আমি চেষ্টা করেছি প্যাটিসটিকে পাপ প্যাটিস পদ্ধতিতে তৈরি করে নেওয়া। তার জন্য এই পাপ প্যাটিস তৈরি করতে কিন্তু বাটার এবং কর্নফ্লাওয়ারের প্রয়োজন পড়ে। তার জন্য আমি আমার পরিমাণ অনুযায়ী কিছুটা কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছিলাম। এরপর একটি বড় সাইজের বাটারের টুকরোকে কড়াইতে দিয়ে মেল্ট করে নিয়েছিলাম। পাপ প্যাটিস পদ্ধতিতে যদি প্যাটিস তৈরি করা যায় তাহলে কিন্তু প্যাটিসটি খেতে দুর্দান্ত স্বাদের হয়ে থাকে। স্বাদের গুণমান আরও বেশি বাড়িয়ে তোলে। এছাড়া প্যাটিস খাওয়ার সময় দেখবেন বেশ সুন্দর পাপড়ি পাপড়ি অনেকগুলো লেয়ার থাকে। এই পাপ প্যাটিস পদ্ধতিতে তৈরি করলে প্যাটিসের লেয়ারটা কিন্তু ওইভাবেই তৈরি হয়ে থাকে। এবার মেল্ট করে নেওয়া বাটারটিকে আমি ওই কর্নফ্লাওয়ারের বাটির মধ্যে ঢেলে একটি স্পুনের সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে একটা সুন্দর স্মুথ ও পারফেক্ট কনসিস্টেন্সিতে তৈরি করে নিয়েছিলাম। এবার ওই রেস্টে থাকা ময়দা মাখাটির থেকে আমি এক এক করে লেচি কেটে নিচ্ছিলাম। আমার এখানে মোট 8খানা লেচি তৈরি হয়েছিল। কনসিস্টেন্সিটিকে আমি ওই বেলে নেওয়া রুটির মধ্যে বাটার ও কর্নফ্লাওয়ারের কনসিস্টেন্সিটিকে লাগিয়ে ও মাখিয়ে নিয়েছিলাম। দেখুন এইভাবে স্পুনের সাহায্যে প্রথমে আমি মাখিয়ে নিয়েছিলাম, তারপর আরও যাতে পেস্টটি স্মুথভাবে সমস্ত জায়গায় লেগে অ্যাডজাস্ট হয়ে যায় সেই কারণে আমি হাতের সাহায্যেও কিন্তু মাখিয়ে নিয়েছিলাম। তারপর আবার ওর ওপরে একটি রুটি চাপিয়ে দিয়েছিলাম। একইভাবে
ঠিক ওই কনসিস্টেন্সিটিকে চামচের সাহায্যে লাগিয়ে অথবা মাখিয়ে নিচ্ছিলাম। তারপরে আবার একটি রুটি, এরপর এইভাবে লেয়ারের পর লেয়ার দিয়ে দিয়ে সব কটা রুটিকে আমি বসিয়ে একটি বড় রুটির তাল তৈরি করে নিয়েছিলাম। সমস্ত রুটিগুলোকে পার্ট বাই পার্ট বসিয়ে নেবার পর আমি এবার সমস্ত রুটিকে একসাথে নিয়ে একটি রোল তৈরি করে নিয়েছিলাম। দেখুন, হাতের সাহায্যে ভালো করে চেপে চেপে রোলটিকে বেশ একটি টাইট করে ব্যান্ডিং তৈরি করে রোলটিকে তৈরি করে নিয়েছিলাম। এবার এই রুটির রোলটিকে আমি ছুরির সাহায্যে কিন্তু গোল গোল করে কেটে নিয়েছিলাম। এই একসাথে এতগুলো রুটিকে বেলে তৈরি করে নেওয়ার পর দেখুন এর মধ্যে বেশ সুন্দর কিন্তু একটি লেয়ার তৈরি হয়ে এসেছে। আর এটাই হলো পাফ প্যাটিস তৈরি করার পদ্ধতি। দেখে বুঝতেই পারছেন যে কতটা সুন্দর এই লেচিগুলোর মধ্যে লেয়ার তৈরি হয়েছে। এবার এই কেটে নেওয়া লেচিগুলোকে আবারও আমি রুটির শেপে বেলে নেব। আবার আরেকটি লেচিকে আমি ওই বেলে নেওয়া রুটির মধ্যে বসিয়ে ওর ওপর দিয়ে বেলে নেব। দুটো রুটিকে খুব সুন্দর করে বেলে নেওয়া হয়ে গেছে। এবার হবে আসল কাজ, মানে ডিজাইনটিকে তৈরি করে নেওয়া। দেখুন আমি কিভাবে ডিজাইনটিকে তৈরি করে নিচ্ছি। আমি আমার মতন করে ডিজাইন তৈরি করেছি, আপনারা চাইলে বিভিন্ন শেপের ডিজাইন তৈরি করে নিতেই পারেন। এক্সেস বা এক্সট্রা ধার বেরিয়ে থাকা জায়গাগুলো কিন্তু হাতের সাহায্যে চেপে চেপে মুড়িয়ে দিতে হবে। আপনারা চাইলে এর ভেতরে কিন্তু চিজও দিতে পারেন। আমি একটির মধ্যে চিজ অ্যাড করেছিলাম, আর বাদবাকি যে দুটো তৈরি করে নিয়েছিলাম তার মধ্যে চিজ অ্যাড করিনি। যারা চিজ পছন্দ করে না তাদের জন্য আমি চিজ ছাড়া তৈরি করেছিলাম। দেখুন রুটির শেপটিকে আমি কিভাবে তৈরি করে নিয়েছিলাম। একটি রুটি বেলে নেওয়ার পর তার উপরে আরও একটি রুটি দিয়ে এইভাবে ডবল রুটি কোট করে বেলে নিয়েছিলাম। দেখুন আরেকটি ডিজাইনও আমি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এইভাবেও করতে পারেন বা আপনারা নিজস্ব কোনো আইডিয়াল ডিজাইন থাকলে সেইভাবেও তৈরি করে নিতে পারেন। এই বিষয়টা সম্পূর্ণ নিজস্ব ব্যক্তিগত।
ওই একই ডিজাইনে এবং একই পদ্ধতিতে আর সব কটা প্যাটিসকে একইভাবে আমি এভাবেই তৈরি করে নিয়েছিলাম। দেখুন আমার সব কটা প্যাটিস কিন্তু তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার আমি গ্যাসের ওভেনে সেই কড়াইটিকেই বসিয়ে নিয়েছিলাম যে কড়াইটির মধ্যে বাটারটিকে মেল্ট করতে দিয়েছিলাম। সেই কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ অনুযায়ী রিফাইন তেল গরম করতে দিয়েছিলাম। এরপর দেখুন আমার কড়াইয়ের তেলটা কিন্তু ভালোভাবে গরম হয়ে এসেছে। এবার আমি এক এক করে এই গরম তেলের মধ্যে তৈরি করে রাখা প্যাটিসগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিলাম। দেখুন এক এক করে এই তেলের মধ্যে তৈরি করে রাখা প্যাটিসগুলো ছেড়ে দিচ্ছিলাম, আর উপর থেকে একটা খুন্তির সাহায্যে তেলগুলোকে এইভাবে প্যাটিসগুলোর ওপরের অংশতে ছিটিয়ে বা ছড়িয়ে দিচ্ছিলাম, যাতে গরম তেলের প্রভাবে ওপরের ডিজাইনটা ভেতর থেকে যেন বেশ সুন্দরভাবে ভাজা হয়ে যায়। আমি এখানে প্যাটিসগুলোকে ভাজবার জন্যে কড়াইতে যে তেলটিকে বসিয়ে গরম করতে দিয়েছিলাম, তেলটিকে ভালো করে কড়া হিট দিয়ে গরম করে নিয়েছিলাম। এরপর তেল যখন পুরোপুরি গরম হয়ে এসেছিল তখন আমি গ্যাসের ফ্লেমটিকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে আমি এই প্যাটিসগুলোকে গরম তেলের মধ্যে ছেড়ে দিয়েছিলাম। প্যাটিসগুলোকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে বেশ ধৈর্য ধরে সময় নিয়ে ভাজা করে নিতে হবে। যদি হাই ফ্লেমে দিয়ে ভাজা করা হয় তাহলে কিন্তু উপরের যে কোটিংটা রয়েছে সেটা খুব তাড়াতাড়ি পুড়ে যাবে আর বেশি কড়া ভাজা হয়ে যাবে, কিন্তু এই যে ভেতরের ডিজাইনের কাঁচের ভেতরে যে কাঁচা অংশটা আছে সেটা কিন্তু ভালোভাবে ভাজা হবে না এবং সেটা কাঁচা অবস্থাতেই থেকে যাবে। তাই ভাজবার সময় এটা কিন্তু অবশ্যই খেয়াল করে ভাজতে হবে। দেখুন এক পিঠটা যখনই আমার ভাজা হয়ে যাচ্ছে তখন আবার আমি খুন্তির সাহায্যে অপর পিঠটিকেও উল্টে দিচ্ছিলাম। এইভাবেই কিন্তু উল্টে পাল্টে বেশ খানিকটা সময় ধরে এগুলোকে ভেজে নিতে হবে, আর অবশ্যই গ্যাসের ফ্লেমটিকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে এই প্যাটিসগুলোকে ভেজে নিতে হবে। আস্তে আস্তে এর রং কিন্তু ক্রমশ চেঞ্জ হতে থাকবে। দেখুন প্যাটিসগুলোর কিন্তু পুরো আলাদা রং কিন্তু চেঞ্জ হয়ে এসছে। এবার আর বেশি ভাজবো না, এবার আমি কড়াইয়ের থেকে এই প্যাটিসগুলোকে তুলে নেব। প্যাটিস ভাজা আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এর বেশি ভাজতে গেলে এগুলো কিন্তু পুড়ে যাবে। তো দেখুন আমি এই প্যাটিসগুলোকে ভেজে একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি, আর কতটা সুন্দর হয়েছে দেখে বুঝতেই পারছেন। আর খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয়েছিল, দোকানের টেস্টকেও কিন্তু হার মানায়। আর সব থেকে যেটা বড় কথা, একদম হাইজিন মেনটেন্স করে এই প্যাটিসগুলোকে আমি ঘরেতে তৈরি করে নিয়েছিলাম। সামান্য অল্প কয়েকটি ঘরে থাকা জিনিস দিয়েই কিন্তু অনায়াসে এরকম সুন্দর দোকানের মতন প্যাটিস ঘরেতেই তৈরি করে নিতে পারবেন। তাহলে আজকের এই প্যাটিসের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলের যদি ব্লগ ভিডিও ও কুকিং ভিডিওগুলো দেখে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। তাহলে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। পরবর্তী আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব।